প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম আরও একটা ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায়ের ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর যে সৃজনশীল প্রশ্নটি আছে, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2024-এ এসেছিল, সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই এই প্রশ্নটা আগে একটু অ্যানালাইসিস করব। প্রশ্নতে কোন এন্ট্রি দ্বারা কোন লেনদেনকে বোঝানো হয়েছে সেটা আগে আমরা একটু দেখব এবং তারপর আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সারে চলে যাব। তাহলে দেখো, এখানে আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বোর্ড 2024-এর যে লেনদেনগুলো এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্নটা এখানে বলা হচ্ছে জনাব রেহানের ব্যবসার 2021 সালের জানুয়ারি মাসের কয়েকটি লেনদেন। অর্থাৎ এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে প্রত্যেকটাই জানুয়ারি মাসের লেনদেন। শুধু জানুয়ারি মাসটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অন্য কোনো মাসকে কিন্তু এখানে দেখানো হয়নি। এবং সালটা যদি আমরা দেখি, শুধুমাত্র 2021 সালেরই এই অঙ্কটা। ওকে, প্রথমে জানুয়ারির 1 তারিখে বলা হচ্ছে নতুন মেশিন ক্রয় 2,50,000 টাকা এবং এটার সাথেই পরিবহন ব্যয় হয়েছে 2,000 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে যখন তুমি মেশিনটা ক্রয় করেছো, মেশিন ক্রয় করে এমনি তো আর মেশিনটা নিয়ে আসা যায় না। মেশিনটা অবশ্যই কোনো না কোনো পরিবহনের মাধ্যমেই তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত এনেছো। তাহলে এই মেশিনটা ক্রয় করার সময় যে পরিবহন ব্যয়ের মাধ্যমে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত সেই মেশিনটাকে আনলে, সেই পরিবহন ব্যয়টা এখানে বোঝানো হয়েছে। এখন দেখো, যখন আমরা মেশিন ক্রয় করি এবং মেশিন ক্রয়ের সাথে যত আনুষঙ্গিক খরচগুলো হয়, প্রত্যেকটাকেই কিন্তু আমরা একসাথে কি বলতে পারি? মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে এক একটা মূলধন জাতীয় ব্যয়। এখন এখানে পরিবহন ব্যয় না থেকে সংস্থাপন ব্যয়ও থাকতে পারতো। অর্থাৎ মেইন কথা হচ্ছে, যখন আমরা মেশিন ক্রয় করব, মেশিন ক্রয়ের সাথে অর্থাৎ সেই ক্রয় মূল্যের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ দেওয়া থাকে, সেই আনুষঙ্গিক খরচগুলোকেও কিন্তু আমরা সেই মূল্যের সাথেই অ্যাডজাস্ট করে লিখব। অর্থাৎ কেউ যদি এখন জিজ্ঞেস করে এই মেশিনটার মূল্য কত, তাহলে কিন্তু আমরা দুইটাকে একসাথে মিলিয়ে অর্থাৎ 2,52,000 টাকাই বলতে পারি। কারণ এখানে যখন মেশিনটা ক্রয় করা হয়েছে, শুধু ক্রয় মূল্য থেকেই কিন্তু আমাদের খরচটা হয়নি, আমাদের খরচ কিন্তু এই পরিবহন থেকেও হয়েছে। তাই দুইটাকে মিলিয়েই আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরব। তাহলে প্রথমটা আমরা বুঝতে পারলাম, মূলধন জাতীয় ব্যয়। এরপর দ্বিতীয়তে অর্থাৎ জানুয়ারির 4 তারিখের যে লেনদেন, সেখানে বলা হয়েছে নতুন মেশিন সংস্থাপন ব্যয়। অর্থাৎ এই যে এখানে যে মেশিনটা ক্রয় করেছিলাম, এখন কথা হচ্ছে এই মেশিনটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, ফিক্সড করতে হবে, তাহলে তো সেই মেশিনটা চালু হবে। তাই সেই ফিক্সড করার বাবদ বা সংস্থাপন করার বাবদ আমাদের আরো 15,000 টাকা খরচ হয়েছে। যেহেতু এইটাই ওই সেম মেশিনটাকেই রিপ্রেজেন্ট করছে, যে নতুন মেশিনটা কিনেছিলাম সেই নতুন মেশিনটাকেই বোঝানো হয়েছে, এখানে অ্যাডজাস্ট করার কথা বলা হয়েছে। তার মানে এটাও কি হবে? মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর চলে যাচ্ছি জানুয়ারির 14 তারিখ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। আরও একটা যন্ত্রপাতি আমরা ক্রয় করলাম, কিন্তু এটা দেখো ডিফারেন্ট। প্রথমে বলা হয়েছিল নতুন মেশিন ক্রয়, এখানে আবার ডিফারেন্ট ভাবে বলা হয়েছে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। অর্থাৎ দুইটা মেশিন যে আলাদা, এটা বোঝানোর জন্য দুইটা আলাদা নাম এখানে ব্যবহার করা হয়েছে। যত ধরনের নামেই থাকুক, যা যা সম্পত্তি আমরা ক্রয় করব ব্যবসা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা সম্পত্তি কি হবে? মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে যেহেতু বৈদ্যুতিক যন্ত্রপাতি এটাও এক ধরনের সম্পত্তি এবং সম্পত্তি আমরা ক্রয় করেছি, তাই আমরা বলতে পারি যে এই বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটাও মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। তারপর চলে যাচ্ছি জানুয়ারির 18 তারিখ, বিজ্ঞাপন খরচ 24,000 টাকা, যেটা 5 বছরের জন্য। ইতিমধ্যে আমরা অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করেছি এবং অনেকে দেখেছো, প্রত্যেকটা বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু এই বিজ্ঞাপন খরচটা খুবই কমন একটা প্রশ্ন ছিল। বিজ্ঞাপন খরচের হিসাবটা কিভাবে হবে, এই বিষয়টা খুবই কমন ছিল। দেখো, ঘুরে ফিরে কিন্তু সেম ভাবে আবার এটাকে দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞাপন খরচ হয়েছে টোটাল
24,000 টাকা এবং এই যে 24,000 টাকা এটা 5 বছরের জন্য, তার মানে 5 বছরের জন্য একবারে আমরা 24,000 টাকা খরচ করেছি। তার মানে এখানে দুইটা ভাগ আমরা দেখতে পাই, একটা হচ্ছে 1 বছর এবং আরেকটা হচ্ছে 4 বছর। তাহলে এই যে 24,000 টাকা এটার 1 বছরের যে হিসাবটা সেটা আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে 1 বছরের জন্য আমার যে খরচটা হয়েছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর 4 বছরের বাকি যে 4 বছরের খরচটা হয়েছে সেটাকে আমরা লিখতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে শুধু মুনাফা জাতীয় ব্যয় এবং আরেকটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, দুইটা কিন্তু ডিফারেন্ট একটা ওয়ে। তাহলে এই বিজ্ঞাপন খরচ এটার 1 বছরের যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেখাবো এবং বাকি 4 বছরের যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা দেখাবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তারপর চলে যাচ্ছি জানুয়ারির 22 তারিখ, এখানে বলছে নতুন মেশিন মেরামত ব্যয়। দেখো শুধু যদি বলা থাকতো মেশিন মেরামত ব্যয় তাহলে আমরা সেটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারতাম, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে বলা হয়েছে নতুন মেশিন, অর্থাৎ এই যে এখানে আমরা যে নতুন মেশিনটা ক্রয় করেছিলাম সেই নতুন মেশিনের কথাই এখানে বলা হয়েছে, সেই নতুন মেশিনটাই মেরামত করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে নতুন মেশিন কেনা হয়েছে ঠিক আছে, কিন্তু সেটার একটু রিপেয়ার দরকার পড়ে, নতুন মেশিন হলেও রিপেয়ার দরকার পড়ে। যেমন মনে করো তুমি যদি একটা ফোন কিনো, সেই ফোনে ধরো কিনলে নতুনভাবেই কিনলে, কিন্তু সেই ফোনের একটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে অথবা উপরে একটা কভার লাগাতে হবে। এই যে মেরামতের যে বিষয়টা এটা কিন্তু একদম শুরুতেই তুমি করবে এবং শুরুতে যখন করবে সেই সার্ভিসটাই তোমাকে লং টার্ম দিবে। তাহলে এখানে যেহেতু আমরা নতুন মেশিনের কথা বলছি এবং নতুন মেশিনের মেরামতের কথা বলছি, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে দীর্ঘ সময় যাবত একটা সার্ভিস দিবে, তাই এটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে শুধুমাত্র নতুন মেশিন কথাটা থাকার জন্য এই এন্ট্রিটাকে আমরা বলতে পারি নতুন মেশিন মেরামত ব্যয়, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছে সর্বশেষ এন্ট্রি জানুয়ারি 25 তারিখে বলা হচ্ছে পণ্য গবেষণা এবং পরীক্ষা ব্যয় 30,000 টাকা। যখনই পণ্য গবেষণা পরীক্ষা অর্থাৎ গবেষণা ব্যয় থাকবে আমরা চোখ বন্ধ করে সেটা লিখতে পারবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ এখানে পুরো অ্যামাউন্টটাই বিলম্বিত হিসেবে আমরা দেখাবো। এখানে 6 বছর থাকুক 7 বছর থাকুক যে কোনো বছরই থাকুক না কেন পুরো অ্যামাউন্টটাই আমরা কি করব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো। যেমন বিজ্ঞাপনে এরকম বছর থাকলে আমরা আলাদা আলাদা ভাবে দেখাই, এখানে আর তেমন কোনো ফ্যাক্ট নেই। যখনই আমার গবেষণা এবং পরীক্ষা ব্যয় থাকবে ঠিক তখনই আমরা এটা ধরে নিব যে আমরা নতুন একটা পণ্য বাজারে ছাড়ছি, তাই সেই পণ্যটা বাজারে ছাড়া বাবদ আমাদের গবেষণা করতে হচ্ছে এবং পরীক্ষা করতে হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা স্যাম্পল টেস্ট বলি। সেই স্যাম্পল টেস্ট করার জন্য আমাদের একটা ব্যয় হলো এবং এই ব্যয়টা কিন্তু দেখবে যে যখন পণ্য বাজারে ছাড়া হয় ঠিক তখনই করা হবে, পরবর্তীতে কিন্তু সেই পণ্যের কোনো গবেষণা কোনো পরীক্ষা আর দরকার পড়বে না। তাই তুমি যদি একবার এই গবেষণাটা করো, এই গবেষণা তোমাকে অনেক দিন যাবত ব্যবহার করার একটা সুযোগ দিবে। তাই আমরা বলতে পারি যে এই ব্যয়টা আমাদের এক ধরনের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আশা করছি প্রত্যেকটা লেনদেনই আমরা বুঝতে পেরেছি কোন লেনদেনটা কোন ধরনের লেনদেন হবে। এবার আমরা চলে যাই আমাদের সৃজনশীল প্রশ্নে। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ইতোমধ্যে কিন্তু আমরা অনেকগুলো বোর্ড প্রশ্নে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় একদম শুরুর প্রশ্নে পেয়েছি। সো আমরা বুঝতেই পারছি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য। তাহলে আবার আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা কোনগুলোকে বসাই। আমরা সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে বসাই যদি বিজ্ঞাপন বাবদ কোনো বড় অঙ্কের খরচ হয় বা বিজ্ঞাপন বাবদ পরবর্তী বছরগুলোর যে খরচ সেই খরচটা, তাহলে বিজ্ঞাপনের পরবর্তী বছরের খরচ। তারপরে ব্যবসায় স্থানান্তর ব্যয়, এইরকম একটা বিষয় হয় ব্যবসায় স্থানান্তর ব্যয়। তাহলে ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং তারপর
তৃতীয়ত সর্বশেষে আমরা যেটা নিয়ে আসি সেটা হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয়। ঠিক আছে, তাহলে এই তিনটাকেই আমরা সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরে থাকি। এখন তাহলে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। আমাদের কোশ্চেনে আমরা একটু দেখি যে কোন কোন হিসাবগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞাপন খরচের একটা বিষয় আছে। এখানে আমি বলেছিলাম 4 বছরের জন্য যে লেনদেনটুকু হবে বা 4 বছরের জন্য যে অ্যামাউন্টটুকু হবে শুধুমাত্র সেটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 1 বছরের যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে আমরা একটা পেয়ে গেলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এবং সর্বশেষে আবার আরেকটা দেখতে পাচ্ছি পণ্য গবেষণা এবং পরীক্ষা ব্যয়, এবং এখানে পুরো অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেমন বিজ্ঞাপনে দেখেছিলাম 4 বছরের অ্যামাউন্টটা শুধু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে, কিন্তু এখানে গবেষণা ব্যয়, পুরো গবেষণা ব্যয়টাকেই আমরা সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরে থাকি। তাই এখানে 30,000 টাকার যে অ্যামাউন্ট আছে পুরো অ্যামাউন্টটাকেই আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো। এখন তাহলে আমরা একটু দেখি যে এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি। দেখো, যেহেতু একটা বিষয়ই বের করতে বলা হয়েছে, শুধুমাত্র বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে বলা হয়েছে, সো এখানে আমরা তারিখ দিব অবশ্যই, কারণ এখানে আমাদের প্রশ্নের মধ্যে তারিখ দেওয়া আছে। তাই তারিখের জন্য আমরা একটা ছক করব, বিবরণ এবং টাকা টাকা। তাহলে যেহেতু আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করছি, প্রথমেই আমরা দেখে নিব বিলম্বিত বিজ্ঞাপন। দেখো, এখানে আমি বলেছিলাম শুধুমাত্র 4 বছরের অ্যামাউন্টটা আমরা এখানে দেখাবো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমাদের কতটুকু অ্যামাউন্ট এখানে দেখাতে হবে এবং অ্যামাউন্ট আমরা কিভাবে বের করব। দেখো, আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল 24,000 টাকা, এবং 24,000 টাকা 5 বছরের জন্য। তাহলে এই 24,000 টাকাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 বছরের জন্য একটা অ্যামাউন্ট পেয়ে যাব। ঠিক আছে, 24,000 টাকাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1 বছরের অ্যামাউন্ট পাবো, এবং 1 বছরের যে অ্যামাউন্টটা আমরা পাবো সেটার সাথে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পুরো অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, 24,000 টাকা এটা ভাগ হচ্ছে 5 ইন্টু 4, তাহলে 5 দিয়ে ভাগ করে 4 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা সরাসরি আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 19,200 টাকা। তাহলে এই 19,200 শুধু এই অ্যামাউন্টটুকুই হচ্ছে 4 বছরের জন্য বিজ্ঞাপন, এবং এই 4 বছরের জন্য বিজ্ঞাপনটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং সেকেন্ডে জানুয়ারি 25 তারিখে গবেষণা এবং পরীক্ষা ব্যয়, এটার আর কোনো ভাগের বিষয় থাকছে না, এটার পুরো অ্যামাউন্টটাই আমরা সাধারণত বিলম্বিত মুনাফা হিসেবে দেখিয়ে থাকি। তাহলে এখানে আমাদের টোটাল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দাঁড়াচ্ছে 49,200 টাকা। তারপর চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্ন। এখানে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একটু রিমাইন্ড করি, মূলধন জাতীয় ব্যয়গুলো কোনগুলো হবে, যেগুলো আমাদের কোনো সম্পত্তি ক্রয় রিলেটেড হবে। সম্পত্তি ক্রয় বাবদ আমাদের যে খরচগুলো হয় মোটামুটি সেগুলোকেই আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যয়। আবার সেই সম্পত্তি ক্রয়ের সময় আনুষঙ্গিক যে খরচগুলো হয় সেগুলোকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে বলতে পারি। তাহলে এখন আমরা একটু আমাদের কোশ্চেনটা ফলো করি। কোশ্চেনের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো মূলধন জাতীয় ব্যয় হিসেবে লেখা যায়। দেখো, প্রথমেই আছে নতুন মেশিন ক্রয়, এটা আসবে নতুন মেশিন ক্রয়, পাশাপাশি নতুন মেশিনের জন্য পরিবহন ব্যয়, এটাও কিন্তু দেখো আনুষঙ্গিক খরচ। যখন মেশিন ক্রয় করা হচ্ছে মেশিন ছাড়াও আদার্স একটা খরচ বা আনুষঙ্গিক একটা খরচ, তাই এটাও চলে আসছে। তারপরে 4 নাম্বার তারিখে দেখতে পাচ্ছি নতুন মেশিন সংস্থাপন ব্যয়। দেখো, সংস্থাপন ব্যয়ও কিন্তু একটা আনুষঙ্গিক খরচ। তাহলে আনুষঙ্গিক খরচ সবগুলোই কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে দেখাবো। তাহলে এখানে সংস্থাপন ব্যয়টাও আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছি 14 তারিখ, এখানে বলা হয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়।
আরো একটা সম্পত্তি ক্রয়ের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে সম্পত্তি ক্রয় রিলেটেড যা যা কিছু থাকবে সবকিছুই আমাদের এখানে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাবো। তাহলে এখানে সম্পত্তি ক্রয় হিসেবে যন্ত্রপাতি যে ক্রয় করলাম এটাকেও আমরা মূলধন ব্যয় হিসেবে দেখাবো। পরবর্তীতে দেখতে পাচ্ছি জানুয়ারির 22 তারিখ এখানে বলা হয়েছে যে নতুন মেশিন মেরামত ব্যয়। দেখো, নতুন মেশিন যখন তুমি ক্রয় করছো সেই সময়টাতে যদি তোমার কোনো মেরামত করতে হয় সেই মেরামতটা কিন্তু তুমি একবারই করবে, ওই প্রথম ওই শেষ, এর পরে কিন্তু আর তুমি সেই মেশিনটার জন্য মেরামত করবে না। একটা নতুন মেশিন আর পুরাতন মেশিন মেরামতের মধ্যে কিন্তু হিউজ তফাৎ আছে। নতুন মেশিন মেরামত সাধারণত আমরা একবারেই করে থাকি এবং সেটা লং টার্ম ইউজ করে থাকি, আর পুরাতন মেশিন যখন আমরা মেরামত করি সেটা কিন্তু বারবার রিপেয়ারের দরকার পড়ে। যেমন মনে করো একটা আসবাবপত্র যদি তুমি পুরাতন হয়ে যায় এবং সেটা যদি মেরামত করো দেখা যায় যে সেটা বারবারই ঘুরে ফিরে মেরামত করার দরকার পড়ে। আবার এসিও তো একটা সম্পত্তি। এখন এই এসিটা যদি তুমি মেরামত করো, তারপর হচ্ছে ওয়াশিং করো বা হচ্ছে এটাকে ক্লিন করার ব্যবস্থা করো, এটাও কিন্তু মেরামতেরই একটা পার্ট এবং এটা কিন্তু কি হয় বারবার আমাদের করতে হয়। তাহলে নতুন আর পুরাতনের মধ্যে অনেক তফাৎ আছে। যদি নতুন মেশিনের ক্ষেত্রে মেরামতের কথা বলা থাকে তাহলে সেটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা টোটাল 4টা তারিখ পেয়েছি। প্রথমে জানুয়ারির 1 তারিখ এখানে নতুন মেশিন ক্রয় প্লাস আবার পরিবহন ব্যয় আছে। তারপর জানুয়ারির 4 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয়। তারপর জানুয়ারির 14 তারিখে বলছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এবং 22 তারিখে বলা হচ্ছে নতুন মেশিন মেরামত ব্যয়। এই সবগুলোই আমরা দেখাবো মূলধন জাতীয় ব্যয় হিসেবে। তাহলে এখন আমরা একটু অ্যান্সারটা দেখি আমরা কিভাবে এটাকে সাজিয়ে লিখতে পারি। তো এখানে দেখো আমাদের এই যে খ নাম্বার প্রশ্ন, অবশ্যই এখানে আমাদের একটা হেডিং দিতে হবে মূলধন জাতীয় ব্যয় এবং তারপর সিরিয়ালি তারিখ অনুসারে, অবশ্যই তারিখটা এখানে ম্যাটার করবে, তুমি তারিখটা সিরিয়ালি রাখার চেষ্টা করবে। তাহলে প্রথমে আমরা 1 তারিখের লেনদেনগুলো লিখলাম। তাহলে 1 তারিখে 2টা ছিল, এরপর হচ্ছে 4 তারিখে মেশিন সংস্থাপন ব্যয় লিখলাম, তারপরে হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 25,000 এবং মেরামত ব্যয় 5,000। তাহলে দেখো টোটালটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 2,97,000 টাকা। তাহলে এই যে 2,97,000 টাকা এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য টোটাল মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের এই অধ্যায়ের জন্য। এই টাইপের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসতে পারে। এখানে বলা হচ্ছে জানুয়ারির 1 তারিখে ক্রয়কৃত মেশিন, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে যে নতুন মেশিনটা ক্রয় করা হয়েছে শুধুমাত্র সেই মেশিনটার পার্সপেক্টিভ থেকে আমরা পুরো প্রশ্নটা দেখব, অন্য কোনো কিছু আমাদের এখানে দেখার দরকার নেই। আচ্ছা, তাহলে জানুয়ারির 1 তারিখে ক্রয়কৃত মেশিন 3,50,000 টাকায় বিক্রয় করলে মুনাফা, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে তার নির্ণয় করো। তাহলে দেখো এখানে বলা হয়েছে যদি আমরা এই মেশিনটা 3,50,000 টাকা দিয়ে সেল করে দেই, বিক্রি করে দেই, সেক্ষেত্রে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে এবং মূলধন জাতীয় আয় কত হবে, দুইটা আলাদা আলাদা ভাবে আমাদের এখানে দেখাতে হবে। মূলধন জাতীয় প্রাপ্তি একটা জিনিস এবং মূলধন জাতীয় আয় আরেকটা জিনিস, দুইটা কিন্তু দুই বিষয় এবং দুই বিষয়টাকে আলাদা আলাদা ভাবে আমাদের দেখাতে হবে। তাহলে এবার আসো আমরা একটু দেখে নিই যে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় এই দুইটার মধ্যে আসলে কি পার্থক্য আছে। প্রথমে আমরা দেখি মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আমরা নরমালি কি বুঝে থাকি। আচ্ছা, যদি আমরা মূলধন জাতীয় প্রাপ্তির কথা বলি, এই যে প্রাপ্তি কথাটার মানে হচ্ছে এই মূলধন বাবদ বা মূলধন জাতীয় লেনদেন বাবদ আমরা কতটুকু টাকা পেলাম, কতটুকু টাকা পাওয়া গেল, সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, কতটুকু টাকা পাওয়া গেল সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই যে আমরা মেশিনটা বিক্রয় করলাম, বিক্রয় বাবদ আমরা যতটুকু টাকা পেয়েছি পুরো টাকাটাই হলো মূলধন জাতীয় প্রাপ্তি।
এরপরে আছে মূলধন জাতীয় আয়। দেখো দুইটা কিন্তু প্রায় সিমিলার মনে হলেও দুইটার মধ্যে বিস্তর একটা তফাৎ আছে। তাহলে তফাৎটা কি সেটা একটু আমরা দেখি। তো প্রাপ্তি বলতে আমরা বুঝলাম যে বিক্রয় থেকে যতটুকু টাকা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রাপ্তি। তারপর মূলধন জাতীয় আয় বলতে আমরা শুধুমাত্র ততটুকু অংশকেই বোঝাবো ঠিক যতটুকু আমাদের অ্যাকচুয়ালি আয় হয়েছে। যেমন মনে করো আমরা শুধু বিক্রয় করলেই যে সেখান থেকেই সম্পূর্ণটা আয় হয়েছে তা কিন্তু নয়। বিক্রয় করে যতটুকু টাকা পাই সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি, এবং এই প্রাপ্তি থেকে যখন আমরা আমাদের আনুষঙ্গিক সকল খরচ অর্থাৎ সেই মেশিন বাবদ যত খরচ হয়েছে, মেশিন ক্রয় থেকে শুরু করে আনুষঙ্গিক যত খরচ, সব ধরনের খরচ যখন মাইনাস করে দিব, অর্থাৎ সেই প্রাপ্তি থেকে যখন আমরা এই খরচটাকে মাইনাস করে দিব, তখন যে অংশটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে প্রাপ্তি যতটুকু হয়েছে সেই প্রাপ্তি থেকে যখন আমাদের খরচের অংশগুলোকে মাইনাস করে দেওয়া হবে, অর্থাৎ মেশিন ক্রয়, তারপর আনুষঙ্গিক সকল খরচ যখন মাইনাস করে একটা নিট অংশ পাওয়া যাবে, সেই নিট অংশটাকেই আমরা বলবো মূলধন জাতীয় আয়। অর্থাৎ অ্যাকচুয়ালি সেই মেশিনটা বিক্রি করে আমরা কতটুকু ইনকাম করতে পারলাম সেই বিষয়টাকেই বোঝানো হয়েছে মূলধন জাতীয় আয়। তাহলে আমরা এবার আমাদের অঙ্কে ফিরে যাই, আমরা একদম সরাসরি আমাদের উত্তরটাতে চলে যাই। উত্তরটাতে গেলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখানে প্রথমেই আমরা দেখাবো মূলধন জাতীয় প্রাপ্তি। এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় যখন দেখাবো আমাদের তারিখ না লিখলেও হবে, কারণ এখানে তারিখটা ম্যাটার করে না। যেহেতু বিক্রয় কবে করা হয়েছে তার কোনো তারিখ কিন্তু এখানে প্রশ্নে বলা নেই, তাই আমরা তারিখটা স্কিপ করতে পারি, আমরা শুধুমাত্র এন্ট্রিগুলোকে লিখব। তাহলে প্রথমে দেখাতে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা মূলধন জাতীয় প্রাপ্তির হেডিংটা দিব এবং হেডিং দিয়ে লিখে ফেলবো মেশিনের বিক্রয় মূল্য, কারণ মেশিনের বিক্রয় মূল্যটাই শুধুমাত্র এখানে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, আর অন্য কোনো কিছু কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে দেখাবো না। তাহলে মেশিনটার বিক্রয় মূল্য হচ্ছে 3,50,000 টাকা, এবং এই 3,50,000 টাকাই হলো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তাই মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে পুরো অ্যামাউন্টটা দেখালাম। এরপর আমরা আবার যে কাজটা করছি সেটার নাম হচ্ছে মূলধন জাতীয় আয়, তাই হেডিং দিলাম মূলধন জাতীয় আয়, এবং এই হেডিং এর আন্ডারে এখন আমরা মূলধন জাতীয় আয়টা নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমেই আমরা এখানে মেশিনের বিক্রয় মূল্য লিখলাম 3,50,000 টাকা, এবং এই 3,50,000 টাকা থেকে আমাদের এখন বাকি আনুষঙ্গিক যত খরচ এবং মেশিনের ক্রয় মূল্য সকল কিছু এখন মাইনাস করতে হবে। তো মাইনাস করার জন্য আমরা একে একে বাদ দিব মেশিনের মোট ক্রয় মূল্য। তাহলে বাদ দিব মেশিনের মোট ক্রয় মূল্য। এখন মেশিনের মোট ক্রয় মূল্য বলতে আমরা মেশিনের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা তো অবশ্যই আনবো, পাশাপাশি মেশিন ক্রয় করার সময় আমাদের আনুষঙ্গিক যতগুলো খরচ হয়েছিল সেই প্রত্যেকটা খরচ আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে মেশিনের ক্রয় মূল্য ছিল 2,50,000 টাকা, এটা লিখলাম। তারপরে মেশিনের পরিবহন ব্যয় বাবদ আমাদের খরচ হয়েছে 2,000 টাকা, সংস্থাপন ব্যয় বাবদ খরচ হয়েছে 15,000 টাকা, এবং সর্বশেষে যে বিষয়টা ছিল মেশিনের মেরামত ব্যয়। এখানে যেহেতু নতুন মেশিন মেরামত ব্যয় আলাদাভাবেই লেখা ছিল, তাই এটাকেও কিন্তু আমরা এই মেশিনটার জন্য আনুষঙ্গিক খরচ হিসেবে দেখাবো। তাহলে দেখো টোটাল আমাদের খরচগুলো যদি আমরা খেয়াল করি, মেশিন ক্রয় একটা খরচ, পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয়, মেরামত ব্যয়, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের খরচ, অর্থাৎ ক্রয় মূল্য বাবদ আমাদের এটা খরচ হয়েছে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমরা এখন এই খরচের যোগফল অর্থাৎ 2,72,000 টাকা, 3,50,000 টাকা থেকে যদি 2,72,000 টাকা মাইনাস করি, এই যে মাইনাস করার পরে যে অ্যান্সারটা পাচ্ছি এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা প্রথমে কি করব, আমাদের বিক্রয় মূল্যটা লিখব এবং সেই বিক্রয় মূল্য থেকে আদার্স যে খরচগুলো আছে সেই খরচগুলোকে মাইনাস করে দিব। মাইনাস করার পরে অ্যাকচুয়ালি যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি ওইটাই হচ্ছে
এই মেশিনটার জন্য, অর্থাৎ এই নতুন ক্রয় করা মেশিনটার জন্য মূলধন জাতীয় আয়। তাহলে এই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, শুধুমাত্র 3,50,000 টাকা। এবং এই 3,50,000 টাকায় যখন আমরা সেল করতে পারলাম 2,50,000 টাকার এই জিনিসটাকে, বা টোটাল যদি আমরা ধরি 2,72,000 টাকা আমাদের খরচ হয়েছিল সেই মেশিনটা বাবদ। তাই 2,72,000 টাকা খরচ করে আমরা সেই বিষয়টাকে 3,50,000 টাকায় বিক্রি করতে পারলাম। তাই আমাদের অবশ্যই কিন্তু একটা আয় হয়েছে এবং আয়ের পরিমাণটা হচ্ছে 78,000 টাকা। তাহলে এই 78,000 টাকাই হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় আয়। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নটা। আমরা প্রথমে দেখলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তারপর দেখলাম মূলধন জাতীয় ব্যয়, এবং সর্বশেষে দেখলাম কিভাবে আমরা একটা মেশিনের মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় দুইটাকেই একটা ছকে প্রেজেন্ট করতে পারি। তাহলে এই ছিল আমাদের এই বোর্ড প্রশ্নের আলোচনা। আশা করছি এই প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।